শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে টিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নিরাপত্তার উদ্বেগ ও নির্বাচনী ভাবনা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, এবং আমাদের সাথে রয়েছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন আরও একজন সম্মানিত অতিথি, রয়েছেন সাবেক ডিআইজি জনাব খান সাইদ হাসান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমেই ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় নিরাপত্তার উদ্বেগ ও নির্বাচনী ভাবনা। আমরা প্রথমে যে আলোচনার যে প্রথম অংশ নিরাপত্তার উদ্বেগ, সেটি নিয়েই আলাপ শুরু করব। আপনি জানেন যে 5 আগস্টের পরে একটি ভিন্ন প্রেক্ষাপট, রাজনীতির ভিন্ন বাকবদল, এই যখন অবস্থা, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা বড় ক্রমা অবনতি যেটি আমরা বলি সেটি হয়েছে। নানা কারণে হয়েছে, নানা কারণ বিশ্লেষণ হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু উদ্বেগজনক ঘটনা ঘটেছে। সার্বিকভাবে সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করবেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে সহ আলোচক এবং সুপ্রিয় দর্শক। দেখুন, নিরাপত্তার দুইটি দিক রয়েছে এবং আমি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর, 20 বছর চাকরি করেছি, জি, অর্থাৎ নিরাপত্তা নিয়ে তো কাজ করার অভিজ্ঞতা আমার রয়েছে। নিরাপত্তার একটা হচ্ছে এক্সটার্নাল নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, আর একটা ইন্টারনাল নিরাপত্তা। রাইট। সো বোথ দুই সাইডেই আমাদের উদ্বেগের কারণ রয়েছে। আপনার এদিকে আরাকান যে আর্মি এবং যে ইন্ডিয়ান যে তৎপরতা, তারা চিকেন নেক কেটে তাদের এখানে সিকিউরিটি করতে চায়। আবার পদ্মার পশ্চিম সাইডে তারা বঙ্গভূমি করতে চায়। আবার ফেনীর ওখান থেকে কেটে তারা একটা নতুন রাষ্ট্র সৃষ্টি করতে চায়। এগুলো আমাদের সার্বভৌমত্বের উপর এবং আমাদের যে নিরাপত্তা, সেইটার উপরে মারাত্মক একটা হুমকি। এইটার সাথে যে এখন ইন্টারনাল যে আভ্যন্তরীণ যে নিরাপত্তা হুমকি হয়েছে, এটা মারাত্মক আকার ধারণ করেছে। আমরা গত 15 বছরে এমন একটি দেশ দেখেছি 5ই আগস্ট আগে, যেখানে কোনো আইন শৃঙ্খলা ছিল না, যেখানে কোনো নিরাপত্তা ছিল না, যেখানে কোনো ন্যায্যতা ছিল না, যেখানে মাস্তানরাই রাষ্ট্র পরিচালনা করতে। আওয়ামী লীগের যেটা গুন্ডা পান্ডা গুনস, তারা রাষ্ট্র পরিচালনা করছে। আইন কোনো ব্যাপার ছিল না এখানে। যে আপনি উদাহরণস্বরূপ যদি দেখেন যে ঢাকা শহরে যে আপনার ফুটপথে হাঁটার অধিকারটা হচ্ছে মানুষের অধিকার। যারা হাঁটে তাদের অধিকার সবার আগে, যারা সাইকেলে চলে তাদের তারপরে, এবং গাড়িতে যারা তারা হচ্ছে তারপরে। কিন্তু আপনি ঢাকা শহরে এমন কোনো জায়গা পাবেন না যে ফুটপথে মানুষ আনইন্টারপ্রেট হাঁটতে পারে। এই যে আপনার স্টুডিওতে আসার আগে আমি এই ফুটপথে আসলাম, খুপড়ি দিয়ে তারপরে সেইখানে একটা রেস্টুরেন্ট বানাবে। সেই রেস্টুরেন্টের চাঁদা খাবে যারা ক্ষমতাশীল দলের, যারা গুন্ডাপান্ডা তারা, এবং পুলিশই মূলত এটা জানে যে পুলিশ সবসময় ক্ষমতাসীনদের গুন্ডাপান্ডাকে ব্যবহার করে এইটাকে চাঁদাবাজি করে। তার মানে হলো যে রাজনৈতিক দল ক্ষমতা নেই, না, এখন রাজনৈতিক দল ক্ষমতা না থাকলেও আই হ্যাভ এ রিজন টু সে যে বাংলাদেশের এখন ক্ষমতার বড় অংশীদার হয়েছে বিএনপি। বড় অংশীদার 80% ক্ষেত্রে তারা নিয়ন্ত্রণ করতেছে বলে আমি বলি। আমি বিএনপির সদস্য হয়ে বলছি, আমি বিএনপির রেজিস্টার সদস্য সেটা। তো সেই ক্ষেত্রে করে কি যে এই দেশ চলবে আইন অনুযায়ী। আইন কয়েকভাবে আইন আসে, একটা হলো পার্লামেন্ট কর্তৃক, একটা হলো কোর্টের মাধ্যমে। এছাড়া তো ন্যাচারাল ল, আপনার ইসলামিক ল, অনেক ল রয়েছে। তো আইন অনুযায়ী আপনি দেশ শাসন করতেই পারছেন না। অর্থাৎ দেশ একটা শাসনের অযোগ্য জায়গায় যে চলে গেছিল, সেইখান থেকে ডেভেলপড হচ্ছে না। সেইখান থেকে যে শাসনের দিকে উন্নয়ন হবে সেটার কোনো লক্ষণ নাই। এর সাথে আছে যে গত 15 বছরে যে পুলিশ বাহিনী ছিল, পুলিশের ভাবধারাই হয়েছিল তারা যা খুশি তাই করবে, তারা শুধু ক্ষমতাসীনকে সার্ভ করবে, বিশেষ করে ক্ষমতাসীনদের উপরের কয়েকজনকে। এরপরে তারা নিজেরা চাঁদাবাজি করবে, তারা নিজেরা এই ভিন্ন মত তাদেরকে দমন করবে এবং তারা মানি মেকিং করবে, সেই টাকা বিদেশে পাচার করবে। এইটার সবাই কোনো না কোনো ভাবছিল। সাইদ ভাই এখানে আছে, উনি পুলিশের লোক, কিন্তু পুলিশের দায়িত্বটা সবার আগে।
সেই পুলিশ বাহিনী কমেন্টস হয়ে যাচ্ছে কিনা, মানে ঢালাওভাবে সুইপিং কমেন্ট হচ্ছে না, দর্শকদের কাছে কোনো ভুল বার্তা যায় কিনা? না না, সেটা যাবে না। এই কারণে দেখেন, প্রফেসর ইউনূস সাহেব 127 জন সিনিয়র অফিসারদের সাথে মিটিং করেছে কেন? কারণ এই যে আইন শৃঙ্খলা রক্ষা করার মূল দায়িত্বটা আসে পুলিশের উপরে। পুলিশ ব্যতীত বিচারও সম্ভব না, কারণ তদন্তের বড় দায়ভার তাদের। আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে এই যে পুলিশ আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত পুলিশ, তারা এই সরকারকে কোনোভাবে সহযোগিতা করছে না। সেইখান থেকে পুলিশিং, যেটা রাষ্ট্র পুলিশ সৃষ্টি করেছিল আইন অনুযায়ী রাষ্ট্রকে সাহায্য করা, জনগণকে সাহায্য করা, জনগণের বন্ধু হবে, সেই জন্য পুলিশের দায়ভার সবার আগে, কিন্তু এই দায়ভার অন্য সবার উপরে বর্তায়। কিন্তু আমরা তো পুলিশকে, সেই জনগণের পুলিশ বা পুলিশকে দিয়ে যে আইনশৃঙ্খলা রক্ষা করা, সেই জায়গাটায় যাওয়াই যাচ্ছে না। আমি একটা কমেন্ট শুনতেছিলাম একজন, যে অন্য একটা আলোচনায়, যে বাংলাদেশে কোনো অংশে এখন পুলিশে কোনো ব্যবস্থা নাই বললেই চলে, একদম ভেঙে পড়েছে। সেইখান থেকে ঘুরে দাঁড়াতে হলে যে শাসন ব্যবস্থা দরকার ছিল, বিপ্লবোত্তর একটা লিমিটেড স্ট্রিম রুলিং দরকার ছিল, এবং জাতীয় সংহতির জন্য দরকার ছিল যারা গত 15 বছরে অপশাসন দুঃশাসন করেছে, মানবাধিকার অপরাধ করছে, তাদেরকে দ্রুত বিচারের সম্মুখীন করা। তাদেরকে বিচার না করলে সংহতি হবে না। যারা অপরাধী, যারা গণহত্যাকারী, যারা মানবাধিকার অপরাধকারী, তাদেরকে রিকনসাইল করে বাংলাদেশের সংহতি কখন? কিন্তু সংহতি আনতে হলে সংহতির মেইন ধারণাটা হলো যারা অন্যায় করছে তাদেরকে শাস্তির সম্মুখীন করা বিচারের মাধ্যমে, এবং তার মাধ্যমে নিরাপত্তা ধারণাটাকে সামনে আনা। কিন্তু জাস্টিস হারিড, জাস্টিস বারিড হয়ে যায়, তো এই জন্য তো শোনেন, এই কথাটা হলো অত্যন্ত পুরাতন একটা কথার কথা এটা বলে, এই ধারণা চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখছেন বাইডেনের ছেলে বিচার হচ্ছে 1 মাসের ভিতরে, ট্রাম্পের বিচার হচ্ছে 1 মাসের ভিতরে। তো তারা যদি বিচার করতে পারে, আপনি ভিয়েতনামে এক মহিলা $1 বিলিয়ন ব্যাংক থেকে লুট করছিল, ঠিক এসালাম যেভাবে লুট করছিল, তার বিচার মাত্র 3 মাসের ভিতরে বিচার করেছে। আমরা পারি না, আমরা ওখানে যাচ্ছি না। আজকে প্রোক্লেমেশনের মাধ্যমে এইটা করা যেত। আপনার অনেকে বলে যে এই যে অন্তর্বর্তী সরকার আছে, মানে আমাদের ইন্টেনশনটা যদি তাদের ইন্টেনশন, এবং তাদের একটা কি ম্যান্ডেটের ঘাটতি আছে। বিপ্লবোত্তর সরকারের কখনো ম্যান্ডেটের ঘাটতি থাকে না। সেই জায়গায় তাদের সামনে সুযোগ আসছিল জাতি গঠন করার, জাতি পুনর্গঠন করার, সেই সুযোগটা সম্ভবত হাতছাড়া হয়ে যাচ্ছে। এইখানে বড় ধরনের অব্লিগেশন থাকবে যারা ক্ষমতা আসবে ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে, তারা জন আকাঙ্ক্ষা ধারণ করে বিপ্লবের চেতনাকে সাফল্যমণ্ডিত করতে পারে কিনা, সেইটা বড় চ্যালেঞ্জ তাদের সামনে আসবে বলে। কিন্তু পুলিশের ভেতর যে কথা বলছেন, রাতারাতি তো আপনার সবাইকে আপনি পরিবর্তন করতে পারবেন, বা কতজনকে? অবশ্যই পরিবর্তন দরকার, ইট ইজ পসিবল। এটা মানে আমি মনে করি 3 মাসে দরকার। সাইদ ভাই এখানে আছে, আপনার যদি পুলিশের এসপি যদি ঘুষ না খায়, ওসিরা ঘুষ খেতে পারে না। ওসিরা যদি ঘুষ না খায়, তাহলে ঘুষ ব্যতীত পুলিশি সার্ভিস সম্ভব। পুলিশে এখনও একটা ব্যবস্থা আছে, থানায় যে ঘুষ কালেকশন হয় সেইটার ভাগ উপরে যায়। আমি একজন স্বরাষ্ট্র মন্ত্রীর মুখে শুনেছি যে তার কাছে আইজিপি গেছে যে স্যার এই ভাগ পাইছি, আপনার ভাগ এইটা। তখন সে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করেছে যে আমি ভাগ নেব কিনা, বলে আপনি নেন বা না নেন, তাদের পদ্ধতি আপনি পরিবর্তন করেন না। সেই পদ্ধতিতে পরিবর্তন হয়নি। পুলিশের একটা বড় অংশ, এই এখন যে মামলাগুলো হচ্ছে, যে অনেক ইনোসেন্ট মানুষকে আসামি করা আছে, এইটা আগামী 5 বছর তারা বাণিজ্য করবে। পুলিশের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী দুষ্টের দমন, শিষ্টের লালন করা। এখন আরেকটা ভয়াবহ ঘটনা ঘটছে, অপরাধীর বিরুদ্ধে যখন মামলা হচ্ছে, থানাগুলো করছে কি, ওই অপরাধীর একটা মামলা নিচ্ছে, 2টা কাউন্টার মামলা নিয়ে কাউকে গ্রেপ্তার করছে না, অর্থাৎ 2 পক্ষ থেকে তারা টাকা খাচ্ছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি ইন দ্য পুলিশ স্টেশন। আমার পুলিশ স্টেশনে মাঝে মাঝে যাওয়া হয়, এবং আমাদের নিত্যদিনের কাজে পুলিশ ওতপ্রোতভাবে জড়িত। এই মাটি কাটাতে একটা সন্ত্রাসী ধরা পড়ছে, তার নামে 20টা মামলা, এখন পর্যন্ত তাকে রিমান্ডে আনে নাই, এবং সেইখানে ওই যে সন্ত্রাসী যে ধরা পড়ছে তার মাধ্যমে তার একটা কাউন্টার মামলা নিয়েছে। কি সুন্দর মেকানিজম! সো এইটা ডিআইজি অথবা আইজিপি তারা এত ব্যস্ত, তারা ওই পুলিশ স্টেশনে 460টা পুলিশের কি হচ্ছে, তাদের ওই মনিটরিং সিস্টেমটা নাই, থাকলেও এফিসিয়েন্সি নাই। এমন একটি কাউন্টার ইন্টেলিজেন্স সিস্টেম এখানে করতে হবে যে কোনো পুলিশ অফিসারকে ঘুষ দিতে চাইলে ঘুষ নেবে না। দ্যাট ইজ দ্য পুলিশ সার্ভিস। উন্নত রাষ্ট্র যদি পারে, ঘুষ দিতে যাবে জনগণ, দুষ্ট লোক তাকে ঘুষ দিতে চাবে, কিন্তু সিস্টেমটা এমন হবে যে পুলিশ বলবে, থানার ওসি বলবে ভাই আমি ঘুষ নিতে পারবো না, কিন্তু তারা এখনো বসে থাকে ঘুষের টাকার জন্য। দিস ইজ দ্য ফ্যাক্ট। এই পুলিশি তদন্ত ব্যবস্থা থেকে এইখান থেকে আরেকটা অল্টারনেটিভ সৃষ্টি করেছিল পিবিআই।
পিবিআইতে ঘুষের পরিমাণ আরও বেশি, যার জন্য আভ্যন্তরীণ নিরাপত্তার বড় ব্যবস্থা রয়েছে। মানুষ সুশাসন পায় কিনা, ন্যায় বিচার পায় কিনা, অন্যায়কারী যে অপরাধ করে তাদের বিচার করা হয় না, দুষ্ট দমন সৃষ্ট লালন হয় কিনা, এই জিনিসটা কোনোভাবে হচ্ছে না। এবং বাংলাদেশে যে এই অপশাসন এবং অন্যায্যতা এবং ন্যায় বিচার হচ্ছে না, এটা বড় দায়ভার। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। আমাদের সাথে রয়েছেন সাবেক ডিআইজি জনাব খান সাইদ হাসান। যে কথা বলছিলেন ব্যারিস্টার সারোয়ার, যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতির জন্য মূলত পুলিশকেই দায়ী করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তাদেরকে সার্বিকভাবে, এবং শুধু তো পুলিশ না, বিষয়টি সিস্টেমকেই দায়ী করা এক ধরনের। আপনি সার্বিকভাবে বিষয়টি নিয়ে একটু আলোচনা করবেন। ধন্যবাদ আমাকে আপনাদের সাথে যুক্ত করার জন্য, এবং আপনাদের মাধ্যমে দর্শক শ্রোতা যারা দেখছেন বা শুনছেন তাদেরকেও আমার সালাম। সরোয়ার ভাই যেগুলো বললেন, এটা একজন দেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকেরই এরকমই প্রত্যাশা। আর পুলিশ হলো আপনার অনলি মানে ভিজিবল ল এনফোর্সিং এজেন্সির মধ্যে যারা কাজ করে, এজেন্সি হিসাবে যারা কাজ করেন, তাদের মধ্যে পুলিশ ইজ দ্য মানে মোস্ট ভিজিবল অর্গানাইজেশন হলো পুলিশ। কিন্তু বাস্তবতাটা হলো পুলিশ এমন একটা অর্গানাইজেশন যেটা বাই ল, বাই প্র্যাকটিস, আর উনি তো আমাদের সরোয়ার ভাই আর বলতে পারবেন অ্যাজ এ লয়ার, যে পুলিশ ইজ অলওয়েজ সাবঅর্ডিনেট। এই জন্য সবসময় তারা একজন ভালো কমান্ডার চায়, বা ভালো একটা কনফিডেন্স চায় যে হ্যাঁ আমরা যে কাজটা করতে যাবো। কারণ আপনারা জানেন যে পুলিশের কাজটা কিন্তু খুব ডিফিকাল্ট এই সেন্সে যে দে ডিল উইথ দ্য টু পার্টিস। সে যদি লফুলি এবং খুব প্রপারলি কাজ করে তবুও একটা পার্টি তার উপরে অসন্তুষ্ট হবে, আর যদি আনলফুলি বা ইলিগালি করে বা অন্য মোটিভেটেড হয়ে করে করবে। তো সেই জন্যই শুধু বাংলাদেশেই না, সারা পৃথিবীতেই পুলিশ ইজ অলওয়েজ ক্রিটিসাইজড। ওয়েল ফাইন, এখন এই যে আমাদের উনি যেটা বললেন কথা ঠিক, উনি প্র্যাকটিসের কথাই বলেছেন, এই জিনিসগুলো আছে। তো পুলিশ যদি একটা পরিবারের একটা সদস্যর মতো, একটা আন্ডার কমান্ড একটা সদস্য, সেই পরিবারের প্রধান যিনি সরকার বা রাষ্ট্র যারা পরিচালনা করেন সেই সরকারে, তারা যখন এই দুর্নীতি বা অনিয়ম বা এই কাজগুলো করেন, এবং যাদের এটা দেখার কথা যাতে দুর্নীতি অনিয়ম হলে ব্যবস্থা নেওয়ার কথা, তারা ব্যবস্থা না নিয়ে যখন নিজেরাই এটা সম্পৃক্ত হয়ে যান, তখন পুলিশের কাছ থেকে আমরা খুব ভালো কিছু আশা করতে পারি না। আমি একটু উদাহরণ দিয়ে বলি, একটা বাড়ির গার্ডিয়ান যদি চোর হয়, একটা বাড়ির গার্ডিয়ান যদি মিথ্যাবাদী হয়, প্রতারক হয়, ধোঁকাবাজ হয়, তাহলে সেই গার্ডিয়ানের উপরে নির্ভরশীল যে সদস্যরা থাকে তাদের কাছ থেকে আপনি এটা আশা করতে পারেন না। তবে হ্যাঁ, তাই বলে কি আমরা আমাদের যারা সরকার পরিচালনা করবেন বা করে আসছেন, তারা যদি এই ব্যাপারে ব্যবস্থা নেয়, তাহলে কি আমরা জনগণ হিসেবে আমাদের কোনো কিছু করণীয় নাই? আছে। সেটা হলো কি, আপনি যদি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে রেসপন্সিবিলিটি, এইটা যদি আপনি ফিক্স করতে পারেন তাহলে সেটা হবে। দেখেছেন না, আপনি এই ওসির দায়িত্ব কি, এটা কিতাবে লেখা, মানে আমাদের আইন কানুন বিধিবিধানে লেখা আছে। সে যদি সেটা পালন না করে তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে, সেই ব্যবস্থাটাও যদি ঠিক মতো নেওয়া হয়, যেটা 5ই আগস্টের পর থেকে কিছু নেওয়া হচ্ছে দেখে আপনি খেয়াল করেছেন। গত পরশুদিন মধ্যে আমি দেখলাম প্রথম আলো পত্রিকায় যে সিভিল সার্ভিসের আবু হেনা সাহেব এখানে আছেন, উনি হয়তো আমাকে বেয়ার করবেন, যে সিভিল সার্ভিস আমাদের পুলিশের জন্য যেমন এসপি, একটা জেলার এসপি হওয়াটা একটা আমাদের জন্য খুব আমরা খুব ডিলাইটেড ফিল করি। সেম ওয়াজ দ্য কেস উইথ ডিসি ফর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার। সেইখানে যেখানে আমরাও দেখেছি আমাদের চাকরি জীবনে, এবং 5ই আগস্টের পরেও যে একটা ডিসিদের বদলি হয়েছে, সেখানে আমরা নানান ধরনের কথাবার্তা পত্রিকায় শুনেছি যে হওয়ার জন্য কিরকম আগ্রহ ছিল। সেইটা দেখেন, গত পরশুদিন আমরা একটা খবর দেখলাম যে ডিসি ফিট লিস্টের জন্য যাদেরকে আসতে বলা হয়েছে, তার মধ্যে 49% আসে নাই। তার মানে তারা এটাতে আগ্রহ বোধ করছে না। কেন? ওই যে 2018, শুধু একটা ব্যবস্থা, যে 2018 সালে রিটার্নিং অফিসার ছিল, তারা যেহেতু তাদের দায়িত্বটা প্রপারলি পালন করে নাই, কাজী পালন না করার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে নিতে যাওয়া হচ্ছে, ঠিক তারই ধারাবাহিকতা এখন আর কেউ যেতে চাচ্ছে না ওখানে। বিকজ তারা জানে যে ওখানে গেলে পরে ইন্ডিভিজুয়ালি দায়িত্বটা সে পালন করতে পারবে না, বিকজ হি ইজ নট দ্য সুপিরিয়র অথরিটি। তো সেই জন্য এখন যদি আমাদের সুপিরিয়ররা যদি ভালো হয়ে যায়, সুপিরিয়র বলতে আমি একদম ফ্রম দ্য টপ অফ দ্য গভর্নমেন্ট থেকে আমি একদম ডাউন টু দ্য পর্যন্ত বলছি, আইজি পর্যন্ত বলছি। আইজি এখানে হলো সবচেয়ে ছোট ব্যক্তি পুলিশের জন্য। আইজি থেকে শুরু করে যদি আপনি প্রধানমন্ত্রী পর্যন্ত যদি আপনি যান, যে মেকানিজম, এরা যদি ঠিকঠাক মতো ভালো হয় তাহলে অটোমেটিক পুলিশ ভালো হবে। আর যদি মনে করেন না তারা ভালো হবে না, ভালো হচ্ছে না, হয় না, আমাদের অভিজ্ঞতা বলে যে না সেরকম আমাদের প্রত্যাশিত অনুযায়ী ভালো হয়নি, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ফিক্স করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে যে একটা জিনিস উপর থেকে নিচে পড়লে যেমন খুব তাড়াতাড়ি ড্রপড হয়,
নিচে থেকে উপর দিকে যাওয়ার জন্য যেমন খুব কঠিন হয়, সময় লাগবে বেশি, বাট তারপর দ্যাট ক্যান বি দ্য ওয়ান অফ দ্য ওয়েজ যেটা আমরা করতে পারি। বাট আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে যে পুলিশ কোঅপারেট করছে না গভর্নমেন্টকে, এইটা ঠিক না। তবে এরা কনফিডেন্স পাচ্ছে না যে আমি আজকে একটা কাজ করব, এরপরে এই জন্য এরা সবসময় চায় একটা শক্তিশালী প্রতিনিধিত্বশীল সরকার যদি হয়, তাহলে ওরা তখন কনফিডেন্স পায়। কিন্তু যখন দেখা যায় না আমি যাদের গভর্নমেন্টে কাজ করবো, at any moment, at any time, they may be replaced, তখন আমাকে প্রোটেক্ট করতে আসবে। এই যে হাসিনা পুলিশকে দিয়ে যে এতগুলো খারাপ কাজ করিয়েছিল, বিকজ পুলিশের মধ্যে সে এই কনফিডেন্স, শুধু পুলিশ না, অল কমিউনিটির মধ্যে, অল গভর্নমেন্ট মেশিনারিজের মধ্যে এই কনফিডেন্সটা সে আর্ন করতে পেরেছিল যে আমি যা বলবো ওনার কথা মতো কাজ করলে আমাদের আর কোনো অসুবিধা নেই। অল সর্টস অফ প্রোটেকশন আমরা সালে 5ই মে পরের থেকে আস্তে আস্তে সেটা তৈরি করেছিল অফিসারদের মধ্যে বা গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্টদের মধ্যে। তেমন মনে হয় এটা যেটা বললেন আমাদের সরকার ভেজা, এটা চেঞ্জ করা সম্ভব, তবে এটা উপর থেকে নিচে আসতে তাড়াতাড়ি হয়তো, আর নিচ থেকে উপরের দিকে গেলে একটু সময় লাগবে আর কি। থ্যাংক ইউ। জি, আরেকটি বিষয় আপনি বলছিলেন যে জনপ্রতিনিধিত্বশীল সরকার যতদিন পর্যন্ত না আসে, কিন্তু এই সময়টার মধ্যে এমন কি কৌশল থাকতে পারে যাতে করে অন্তত জনজীবনে কিছুটা স্বস্তিদায়ক অবস্থা তৈরি করা যায়? ওই যেটা আপনাকে বললাম, আপনি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি ফিক্স করেন, তার কারণ থানা ইয়েতে আবার পুলিশ অ্যাক্ট, পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এবং মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, সব জায়গায় লেখা আছে ও অফিসার ইনচার্জের দায়িত্ব কর্তব্য কি হবে, মানে প্রত্যেক অফিসারের দায়িত্ব কর্তব্য, এসপির কি দায়িত্ব হবে, পুলিশ কমিশনার কি হবে, ওসির কি হবে। যদিও পোস্ট মোটামুটি অপারেশনাল পোস্ট হচ্ছে এই 3টাই, ওসি জেলার জন্য, এসপি এবং মেট্রোপলিটন জেলার পুলিশ কমিশনার। এদের দায়িত্ব কি, তাদের রেসপন্সিবিলিটি কি, এটা একদম সুনির্দিষ্টভাবে আইন এবং বিধিতে লেখা আছে। এইটা যদি তারা পালন না করে তাহলে দুইভাবে তারা ডিল হতে পারে। যেন ঠিক আছে, হ্যাভিং অল এনগেজিং অল এফোর্টস, গুড ফেইথ, তারা চেষ্টা করছে কিন্তু পারছে না, সেই ক্ষেত্রে দে ক্যান বি ট্রিটেড অ্যাজ দ্য ইনএফিশিয়েন্ট অ্যান্ড দে মে বি রিপ্লেসড অ্যান্ড সামবডি এলস মে কাম টু দ্যাট চেয়ার। এটা একটা সাইড। আর যদি গাফিলতি করে না করে, উদাসীনতা দেখিয়ে না করে বা কোনো মেলাইস ইন্টেনশন নিয়ে না করে, তারা ক্রিমিনাল ডিলিট হবে। হয়তো ওই অপরাধের জন্য আপনার অ্যাসোসিয়েট হিসাবে জড়িত বিবেচিত হতে পারে, অথবা হারবার হিসাবে জড়িত হতে পারে। এই একটা রাস্তা আছে, তবে এটা খুব জটিল, এটা খুব কঠিন, বাট এভাবে করলে পরে হয়ে যাবে। ওয়েল, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট, কিন্তু বাস্তবতা হচ্ছে এখন যে একটি প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপটটি আমি একটু উদাহরণ দিয়েই বলি। আজকে দৈনিক প্রথম আলোতে যেটি এসেছে, গত রাতে একটি ঘটনা ঘটেছে রাজধানীতে। ধর্ষণের অভিযোগে একজন যুবককে পেটানো হয়েছে, যেটি আমরা বলছি মব ভায়োলেন্স বা মব বিটিং, যেটি আমরা বলি, গণপিটুনির শিকার হয়েছে, এবং তাকে পুলিশ উদ্ধার করে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল রাত্র 1টার দিকে। সেই সময়ে পুলিশের গাড়িতে আবার হামলা করা হয়েছে বিক্ষুব্ধ জনতা, এবং সেখানে ওসি আহত হয়েছে। মানে বাস্তবতা এরকম। এইসব জায়গায় আসলে পুলিশের দায়িত্ব পালন কতটা চ্যালেঞ্জিং, একেবারে। জনাব আবু আলম শহীদ, সার্বিকভাবে আপনার আলোচনা শুনবো। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ, দীর্ঘদিন থেকে আপনি সরকারি ছিলেন আমলা হিসেবে, কি দেখছেন বিষয়গুলো? না, পুলিশ নিয়ে এবং পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে সরোয়ার ভাই এবং আমাদের ডিআইজি সাহেব যেটা বললেন, খান সাইদ হাসান, মানে অনেক পরিষ্কারভাবে বলতে পেরেছেন তারা। কিন্তু কিতাবে যা আছে বাস্তবে কি তা সম্ভব? আমরা একটু পরিস্থিতিটা চিন্তা করি, পরিস্থিতিটা কি বর্তমান পরিস্থিতি হচ্ছে যে সরোয়ার ভাই বললেন যে একটা বিপ্লব উত্তর পরিস্থিতি। আমি জানি না ওটা বিপ্লব কিনা, বিপ্লব নিয়ে কথাবার্তা বলতে চাই না আমি। উনি যে দলের রেজিস্টার্ড মেম্বার, সেই দল এটাকে বিপ্লব মনে করে না, এবং বিপ্লব তো হয়নি, বিপ্লবী সরকারও না এখন। ডক্টর ইউনূসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই সংবিধানের অধীনে তারা দায়িত্ব নিয়েছেন। রেফারেন্স করা হয়েছিল সুপ্রিম কোর্টে, ওখান থেকে রেফারেন্স করা হয়েছিল। এই রাষ্ট্রপতির অধীনে তারা শপথ নিয়েছেন। আপনি 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে তো অনেক আলোচনা, কি হয়েছে, ফ্যাসিবাদ কী করেছে, অনেক আলোচনা, এগুলো বহু আলোচনা হয়েছে, সুতরাং নতুন করে আলোচনার দরকার নেই। 5ই আগস্টের পরে যখন সিচুয়েশনটা, 3 দিন গভর্নমেন্ট ছিল না, এবং যখন সিচুয়েশনটা এত খারাপ হয়ে গেল, নাজুক, কি হয়েছিল আমরা জানি, কী ধরনের কোথায় কোথায় আগুন লাগছে, কি পোড়ানো হয়েছে, পুলিশের কতগুলো থানায় আক্রমণ করা হয়েছে, মানে অলমোস্ট 80-90% থানা আপনি আক্রমণ করেছেন, লুট করেছেন, আগুন লাগিয়ে দিয়েছেন। ঠিক আছে, পুলিশের উপর জনগণের ক্ষোভ তো 200 বছরের, আপনি বলতে পারেন এটা হাজার হাজার বছরের ক্ষোভ, ভালো কথা। তো এই যে সব কি ক্ষুব্ধ লোকেরা এইসব কাজ করেছে? করেনি তো।
ক্ষুব্ধ মানুষরা করেনি, কারণটা হলো যে ক্ষুব্ধ মানুষ যারা আন্দোলনের মধ্যে ছিল তারা অস্ত্র লুট করতে যায়নি, তাদের কারো কাছে কোনো অস্ত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি, যা উদ্ধার হয়েছে সব ক্রিমিনালদের কাছে পাওয়া গেছে। তার মানে আন্দোলনের মধ্যে কিছু সংখ্যক সুবিধাবাদী ক্রিমিনাল সুযোগ সন্ধানী তারা যোগ দিয়েছে। থানায় আক্রমণ, থানা লুটপাট। আপনি 1971-এ থানাগুলো কি মুক্তিযুদ্ধের পক্ষে ছিল নাকি? সব থানা এরকম তো নয়, সব থানাগুলো হেডকোয়ার্টার ছিল, নির্যাতনের হেডকোয়ার্টার। ট্রেন মুক্তিযোদ্ধা 1 লক্ষের বেশি ট্রেন্ড অস্ত্রধারী তারা এসছে, তাদের হাতে পতন হয়েছে বিভিন্ন জেলার, এবং সেই পতনের পরে কয়টা থানা আক্রমণ করা হয়েছে, কয়টা থানায় ওসিকে পিটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, কয়টা থানার অস্ত্র লুট করা হয়েছে, এবং তাদের কাছে কিন্তু অস্ত্র ছিল, থানার চেয়ে বেশি অস্ত্র ছিল। আমার নিজের চোখে দেখা, আপনি দেখেননি, উনি দেখেছেন। তো এখন আপনি তখন হয়নি, এখন হলো কেন? তার মানে আমরা যে জিনিসটা করছিলাম চাইছিলাম, সেটার কিভাবে আমরা প্ল্যান করেছি সেটা আমরা ঠিকমতো জানি না। মেটিকুলাস ডিজাইন, মেটিকুলাস প্ল্যান, স্বতঃস্ফূর্ত নানান কথা শুনি, কিন্তু প্ল্যান ছিল না, যার কারণে এই ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, ওই সময় 6, 7, 8 তারিখে মানুষ তো ভয় বের হতো না, তখনও টক শোতে আসতাম। শেখ হাসিনার শাসন আমলে 10 বছর টক শোতে আসছি, অনেক কথা বলেছি, তখন অনেককে দেখা যেত না টক শোতে। এখন অনেক আমি বাহাদুর সিপাহীদেরকে দেখি টক শোতে এসে অনেক বড় বড় কথা বলেন, তাদেরকে রাস্তাও দেখিনি। গভর্নমেন্টে যারা আছেন তাদের অনেকের চেহারা দেখিনি। এনিওয়ে, তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, উনি এখন একটা জায়গা আছেন, আমি ওনার নাম বলছি না, ওনাকে জিজ্ঞেস করলাম ভাই এটা কী, তো উনি আমাকে ডুরখাইম বোঝালেন। তো আমার একটু সোশিওলজিতে আমার ওয়াইফ পড়তো, তো আমিও ডুরখাইম পড়েছিলাম। ডুরখাইম অ্যানোমি, আচ্ছা অ্যানোমি, ঠিক আছে। তো অ্যানোমি সিচুয়েশন এটা হয়, হ্যাঁ, প্রত্যেক দেশে এরকম গণবিক্ষোভ অভ্যুত্থানের পরে, আর আপনাদের মিডিয়ার কল্যাণে, সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মিডিয়ার কল্যাণে, ওই যে দেখি না আমরা কোন দেশে কি হচ্ছে, মানে এই আন্দোলন হয়, অভ্যুত্থান হয়, সংসদে লোকজন ঢুকে পড়ে, অমুক জায়গায় ঢুকে পড়ে, হ্যাঁ, প্রেসিডেন্টের বাসায় ঢুকে পড়ে, ওখানে বিছানার পরে ঘুমায়। ওগুলো দেখতে দেখতে আমাদের লোকেরও এটা মনে করে যে এটাই মনে হয় আন্দোলনের পরের প্রধান কাজ, এবং এই দেশেও সেটা ঘটেছে। এটাকে বলে উনি অ্যানোমি। তো আমি জিজ্ঞেস করলাম ভাই অ্যানোমিটা কতদিন চলবে, তো উনি সেটা উত্তর দিতে পারেন না, আমি তো জানি না কতদিন চলবে। এইখানে আমার প্রশ্ন যে আপনি অ্যানোমি সিচুয়েশনটা কতদিন চালাবেন? আজকে 8 মাসের মাথায় বসে আপনি কালকে রাত্রে যে উদাহরণ দিলেন, দেশটা আগে শুনতাম আমার বাপদাদার আমলে মগের মূল্য, মগ দস্যুদের আমল, এখন দেখি মবের মূল্য। আপনি পুলিশ ডিউটি করতে গেল, পুলিশ ভালো কাজটা করছিল, তাকে নিয়ে থানায় নিয়ে আসবে, তার নামে মামলা হবে, তাকে করা হবে, পুলিশের গাড়িতে আক্রমণ। তো আপনি যদি এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে না পারেন, এটা কাজটা কার? এটা সরকারের কাজ, এটা পুলিশের কাজ না। পুলিশ কনস্টেবল, পুলিশের এসআই, পুলিশের ওসি, পুলিশের এসপিকে, আইজিপিকে, ডিসিকে দোষ দিয়ে তো কোনো লাভ নাই। সরকার যিনি পরিচালনা করেন, সেই সরকারের কাজ হলো, এই জন্যই তো 147 জন পুলিশ অফিসার না 127 জন, তার সাথে প্রধান উপদেষ্টা বসেছিলেন। দেখেন আমাদের কালচারাল ইয়েটা দেখেন, চিন্তা করেন যে আমাদের দেশে আমরা এমন একটা কালচার সৃষ্টি করেছি, মানে গত 72 বছর 75 বছরে 1947 থেকে 1 ম্যান শো, একজনের কাছে সব কিছুর জন্য যেতে হবে। এই যে 6 মাস 7 মাস ধরে আপনি পুলিশের একজন উপদেষ্টা আছেন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ছিলেন, তাকে বদলানো হলো, তারপর আমরা একজন আনলাম সরারভাই এলাকার লোক, লেফটেন্যান্ট জেনারেল, অনেক সুনাম তার, তিনি এলাকার লোক মানে সরারভাই এলাকা এবং সার্ভিসের। তো এই যে আসলেন, তো এই এত আলাপ আলোচনা কিছু হয় না, তারপরে প্রধান উপদেষ্টাকে নিজেই হ্যান্ডেল করতে হয়। ওই আমাদের ফায়ার সার্ভিসের মতো আর কি, গুলশানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কাজ ফায়ারটা ডাউজ করা। তো ওইখানে যখন আপনি দেখবেন লোকজন বলে না প্রধানমন্ত্রী এটা নিজেই মনিটর করছে, মানে উনি ফায়ার বিশেষজ্ঞ, মানে এমন কোনো বিশেষজ্ঞ নাই বা বিশেষত্ব নাই যেটা আমরা আমাদের ওই 1 ম্যান শো এর মধ্যে রাখি না। তো উনি এখন কথা বললেন, আমাদের দেশে দেখেন আমরা অনেক সংস্কার এইসব নিয়ে অনেক আলোচনা করতে পারি, আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস আছে নাকি? ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস আমরা গড়ে তুলেছি কিনা? ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমরা গড়ে তুলেছি কিনা? আমরা ইন্ডিপেন্ডেন্ট সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছি কিনা? আমাদের যে সংবিধান আছে, সংবিধান অনুযায়ী তো এগুলো ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা। এবং ব্যুরোক্রেসি বা গণকর্মচারী যাই নাম দেন, গণচাকর যারা, তারা তো কেন নিয়োগ করা হয়? কেন তাদেরকে একটা আলাদা সার্ভিস, পাবলিক সার্ভিস কমিশন, ট্রেনিং কেন? যে কাগজে কলমে আছে, কাগজে কলমে বিচার বিভাগ সেপারেশন আছে, সিভিল সার্ভিসও খুব ইন্ডিপেন্ডেন্ট, পুলিশও খুব ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ওই যে উনি বললেন না যে কি নিয়ে কাজ করি আমরা। তা আপনি দিন শেষে সরকারের মন বুঝতে হয় নাকি? মন কাউকে মন বুঝতে হয়, কাউকে নির্দেশ পালন করতে হয়, কাউকে চাপের মুখে থাকে। তো এই চাপের মুখে আপনি কর্মচারীদের কাছে ওনারা একাই সবাই ভালো হয়ে যাবেন এবং দেশটা ভালোভাবে চালাবেন, এটা কোনো বটম লাইন হতে পারে না। এখানকার বটম লাইন, আপার লাইন, মিডল লাইন একটাই,
মানে ছোট সংস্কার, বড় সংস্কার, মাঝারি সংস্কারের মতো। লাইন একটাই, আপনি এই গণকর্মচারীদেরকে সেই স্বাধীনতা দিতে হবে যাতে তারা সংবিধান, আইন, ওই যে উনি যেটা বলেন পিআরবি, তারপরে আপনার আমাদের সিআরপিসি আছে, সিপিসি আছে, আমার আইনের তো কোনো অভাব নেই। তো এই আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে তারা স্বাধীনভাবে যেন দায়িত্বটা পালন করতে পারেন। আর যিনি এগুলো করবেন না, ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি হবে, আর টোটাল রেসপন্সিবিলিটি কিন্তু সরকারকে এই জিনিসগুলো করতে হবে। সরকারকে আগে ঠিক হতে হবে। আপনি 7 মাসের সরকার, এখন ওই এনএমির কাছে যদি ফিরে যাই, এখন সেকেন্ড রিপাবলিকের কথা শুনলে আমার ওই রিপাবলিকের মধ্যে যেতে ইচ্ছে করে। যে প্রথম যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল, পরের 10 বছর চিন্তা করেন কী অবস্থা হয়েছিল। গিলোটিন, ওই যে সরোয়ার ভাই যেটা একটু আগে বলছেন যে শাস্তি দিতে হবে, তো আমরা তো গিলোটিনের মধ্যে গিলোটিন রাজত্ব দেখেছিলাম না? ওই গিলোটিনে প্রথম সম্রাজ্ঞী এবং যারা ছিল আর কি ডান, 2-3 বছরের মাথায় অল বিপ্লবী ডান। এমন অবস্থার সৃষ্টি হলো যে সরোয়ার ভাইদের এলাকা থেকে আবার লোক আনতে হয়েছিল। নেপোলিয়ান বোনাপার্ট, হি ওয়াজ নট এ ডেমোক্রেট, হি ওয়াজ নট এ রেভলিউশনারি, উনাকে আনতে হয়েছিল। উনি তখন আসলেন, ফ্রান্সকে একটু ঠান্ডা করলেন। তারপর আবার খারাপ হলো, তখন সেকেন্ড রিপাবলিক 1847-এ সেকেন্ড রিপাবলিকের 1 বছরের মাথায় নেপোলিয়ন থার্ডকে নির্বাচিত করলো তারা রাষ্ট্রপতি হিসাবে। 51 সালের মধ্যে সেকেন্ড রিপাবলিক শেষ, 70 পর্যন্ত গেল। তারপর আবার প্যারি কমিউন করতে হলো। তো আমাদের সামনে এই জিনিসগুলো আছে, আমরা জানি, আলোচনা করি, ইতিহাস আছে, সব কিছু আমাদের সামনে আছে। সুতরাং আমাদের তো রিপিটেশন অফ ফার্স্ট রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক করতে হবে না। আমরা উই হ্যাভ ডান ইট ইন 1971, গণতন্ত্রের জন্য, বৈষম্য দূর করার জন্য, সাম্যের জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, মানবিক বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছি। 1990 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, একই কারণ। 24 সালেও আমরা ওই একই কারণে করতেছি। সুতরাং আমাদেরকে ওই জায়গাটা ঠিক করতে হবে যে একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে যে নির্বাচিত জনপ্রতিনিধি, যেটা সাইদ বলেছেন, খুবই ইম্পর্টেন্ট কথা। আমি সরকার ভাইয়ের কাছেও শুনবো যে নির্বাচিত জনপ্রতিনিধি সরকার আর তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোথাও সীমাবদ্ধতা এবং দুর্বলতার অনেক বড় জায়গা থাকে। জি, আমি নির্বাচনী ভাবনা নিয়ে আলাপ করব। আমাদের আজকের আলোচ্য বিষয় সেটি জনাব ব্যারিস্টার সরওয়ার হোসেন যেটি বলছিলাম, যে এই যে নিরাপত্তা প্রসঙ্গে যে আবু আলম শহীদ স্যার যেটি বললেন, সেই বিষয়গুলো নিয়েও আপনি আলাপ করতে পারেন। পাশাপাশি আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যেটি খান সাইদ হাসানও বলছিলেন, যে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার না আসলে পুরো সিচুয়েশনটি আসলে আনস্টেবল থেকে যায়, সেই বিষয়টিও একটু আলাপ। এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত যে একটি ফোর্সফুল, একটি ম্যান্ডেটেড গভর্নমেন্ট দরকার দেশের এই অচল অবস্থা থেকে, দেশের এই যে একটা জঙ্গল সিচুয়েশন সৃষ্টি হয়েছে এখান থেকে পরিত্রাণের জন্য। কিন্তু আমাদের পলিটিক্যাল কালচারটা যেখানে চলে গেছে সেইটা আমাদের একটু অ্যাড্রেস করতে হয়। পলিটিক্যাল কালচারটা হলো যে পলিটিক্সের নামে আমি যা খুশি তাই করতে পারি, আমি আইন ভঙ্গ করতে পারি, আমি ব্যাংক লুট করতে পারি, আমি চরিত্রহীন কাজ করতে পারি, আমি মানি লন্ডারিং করতে পারি, আমার পরিবারকে আমি বিদেশে পাঠিয়ে তারা আরাম আয়েশ করবে, আমি বাংলাদেশের জনগণের টাকা চুরি করে তাদের আরাম আয়েশের জন্য টাকা পাঠাবো। এইটার কোনো জবাবদিহিতে নাই, এইটার কোনো প্রতিবন্ধকতা নাই। রাজনীতি করলে যে যা খুশি করা যায়, রাজনীতি করলে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায়। এবং এমপি মানে হলো মানি মেকিং মেশিন, যে যার হয়তো 1 কোটি টাকা আছে অ্যাকাউন্টে, দেখা যায় হঠাৎ করে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। এইখানে সবচেয়ে বড় সংস্কারটা দরকার হলো রাজনৈতিক দলের ভিতরে জবাবদিহিতা, রাজনৈতিক দলের ভিতরে নীতি নৈতিকতা সুরক্ষা কমিটি, যে দলের পদ ব্যবহার করে যদি দুর্নীতি করে, অনৈতিকতা করে, যদি মেয়েদের সাথে ফুর্তি করার চেষ্টা করে, তাদেরকে দল স্পট করতে পারে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। যারা দলের ভিতরে দুষ্ট চক্রকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা সুশাসন এবং ন্যায় বিচারের যে প্রতিশ্রুতি দেয়, এটা ভুয়া হিসেবে সবসময় পরিণত হয়। বাংলাদেশ একটা দুর্ভাগ্য দেশ যে 54 বছরে 6 বার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন ঘটাতে হয়েছে। এর একমাত্র কারণ হলো বাংলাদেশে ওই নেতৃত্ব কখনোই আসে নাই যে জাতি গঠন করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই লক্ষ্যে একজন নেতা আসছিল, প্রেসিডেন্ট জিয়া, কিন্তু সে যথেষ্ট সময় পাননি। প্রেসিডেন্ট জিয়া যদি থাকতো, যে ফর্মেটে যাক, বেনেভোলেন্ট অটোক্রেট অর ডেমোক্রেসি যেখানে যাক, সে হয়তো জেনারেল পার্কসও দক্ষিণ কোরিয়া ওইরকম হয়তো একটা সুযোগ পেতেন জাতি গড়ার, অথবা লিকিউনের মতো একটা সময় পেতেন জাতি গঠন করার, সেই সময় পাননি। পরবর্তীতে যেগুলো আসছে 90 পরে
ক্রমান্বয়ে একটা কর্তৃত্বপরায়ণ থেকে কর্তৃত্বপরায়ণতা, সেইখান থেকে একটা ফেসিজম, সেইখান থেকে একটা চরম অটোক্রেসি। রাজনীতি এমন হয়ে গেছিল, জনগণের সম্পত্তি লুট করা, ব্যাংক লুট করা, যা খুশি তাই করা, শাসন ব্যবস্থাকে ধ্বংস করা, গণতন্ত্রকে ধ্বংস করা। এইখান থেকে পরিত্রাণের উপায় হলো শুধু নির্বাচন নয়, নির্বাচনের মাধ্যমে জনগণের ভিতরে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে, নির্বাচনের মাধ্যমে যদি আবার একই ধরনের একটা শাসন ব্যবস্থা প্রবর্তন হয়, তাহলে এই যে স্যাক্রিফাইস, এই যে 5ই আগস্ট হলো, সেইটা আবার সামনে আসতে পারে। তাহলে কি জনগণ আরেকটা অভ্যুত্থানের দিকে যাবে? তাহলে দেশ গঠন হবে না। এই প্রফেসর ইউনূস বলছে না যে একটা যুদ্ধ অবস্থা, আসলে তো একটা যুদ্ধ অবস্থা। শহীদ ভাই অনেক দেশে গেছে, সাইদ ভাই অনেক দেশে গেছে, আমিও কম বেশি 30-40টা দেশ ঘুরছি। ইরাকে আমি গিয়েছিলাম ওই যে যুদ্ধের পরে, আমি শান্তিরক্ষী মিশন করেছি। মানে এইরকম ওই যে খুপড়ি রাস্তার কাছে কোনো কিছু ঠিক নাই। ঢাকা শহর, বাংলাদেশের ঢাকা শহর ঠিক একদম ওইভাবে মনে হয়, কয়েকটা উঁচু বিল্ডিং বাদে আর কোনো কিছু নাই। আপনার কোনো ট্রাফিক শৃঙ্খলা নাই, রাস্তাঘাট নাই, ফুটপথ নাই, একেবারে কোনো এলাকায় ফুটপথ নাই, অর্থাৎ একটা যুদ্ধ অবস্থা। এই যুদ্ধ অবস্থা থেকে পরিত্রাণ করতে পারে দুইভাবে। একটা বেনোভলেন্ট অটোক্রেস, একদম এক্সট্রিম রুলিং চালায় এই দেশকে ঠিক করতে হবে। আমি আমার মামু, খালা, ভাই, ব্রাদার কাউকে চিনব না। ডু হোয়াট এভার ইজ নিডেড টু বি ডান। জাতি গঠনে জনস্বার্থে যা করা সেরে করতে হবে। আদারওয়াইজ একটা নির্বাচিত সরকার, যে সরকার সত্যিকারে একটা ভালো রাজনৈতিক দলের যে কোয়ালিটি সেইটা ডিসপ্লে করতে হবে। আওয়ামী লীগ হয়েছেন যে কোনো রাজনৈতিক দলই ছিল না, কারণ আওয়ামী লীগ ছিল একটা গুন্ডাদের একটা ক্লাব এবং লুটপাটের একটা ক্লাব। রাজনৈতিক দলের কোনো ক্যারেক্টার এই 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগের ছিল না, কারণ এখানে ভালো মানুষের ছিল না, সব চোর ডাকাত। আওয়ামী লীগে আপনি হাতে গোনা 5টা সৎ মানুষ দেখাতে পারবেন না। এই যে মদিয়া চৌধুরী মারা গেছে, তার সম্বন্ধে সৎ, ওনার সততা আরও খারাপ, কারণ উনি ব্যক্তিগতভাবে যে সৎ থেকেছেন কিন্তু দুর্নীতির বিরুদ্ধে একটা কথা বলে নাই। মনে করেন মান্নান সাহেব ওই যে সচিব ছিলেন, দুর্নীতির বিরুদ্ধে একটা কথা বলে নাই। এইটা আরও খারাপ যে দলের ভিতরে যে একটা ডিবেটের, একটা বিতর্কের যে কালচার দলের ভিতরে। মনে করেন যে বাইডেন যখন আসছিল তখন একটা প্যালেস্টাইনের উপরে একটা হামলা হয়েছিল, বাইডেনের সবচেয়ে বেশি অপোজিশন করছিল দলের ভিতর থেকে সমালোচনা আসছিল। আমাদের দলের ভিতরে সমালোচনা, দলের ভিতরে চোরকে চোর বলা, যে কোনো চরিত্র নাই, মনে করেন কোনো ইনকাম নাই, 150 ফ্ল্যাটের মালিক, দল তো সেটা জবাবদিহিতার ভিতরে আনে না। দল যদি ওইটা করতে পারে তখন সত্যিকারের রিফর্মস হবে। সেই ক্ষেত্রে সবচেয়ে বড় রিফর্মস দরকার রাজনৈতিক দলের ভিতরে। আমি এই যে সাইদ ভাইয়ের সাথে এখানে এক হয়ে বলবো যে পুলিশ যারা আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে যায়, তারা তো ফ্যান্টাস্টিক পেশাগত দায়িত্ব পালন করে, তো তার কিছু করে না। সেই পুলিশ বাংলাদেশে কেন জনগণের সাথে কাজ করতে পারে না? কারণ হলো দুর্বৃত্তায়িত রাজনীতি। তার মনিব যেভাবে চায় তার চাকরি বাঁচাতে অথবা তার কোনোভাবে টিকে থাকার জন্য তার তখন ওইভাবে টিউন ওই রোলটা প্লে করতে, যার জন্য আমি ব্যক্তিগতভাবে কোনো পুলিশকে দায়ী করি না। আপনি যখন ব্যক্তিগতভাবে কথা বলবেন, দে আর ফাইন, প্রফেশনাল, মানুষের পাশে দাঁড়াতে চায়, কিন্তু যখন সুযোগটা পায় এই নিম্ন লেভেলের, স্পেশালি ওসি আর বিলো, মানে আমি জানি না সাইদ ভাই এগ্রি করবে কিনা, আমি জনগণের অংশ হিসেবে বলছি যে ঘুষ নেয় না এরকম একজন আপনি পুলিশ সদস্য পাবেন কিনা আমার সন্দেহ আছে। শুধু পুলিশ কেন, আপনি প্রশাসন বিভিন্ন জায়গায় এটা আছে, কিন্তু পুলিশ যদি ফ্রন্ট লাইনে, আমাদের 80% কাজে বাংলাদেশে যত আইন প্রণীত হয়েছে 3000+, এর কার্যকারিতা করতে হলে 90% ক্ষেত্রে পুলিশের ইনভলভমেন্ট দরকার হয়। পুলিশ হলো প্রত্যেকটা কাজে, ঘুম থেকে ওঠার পরে ঘুমানো যাওয়া পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পুলিশ দরকার, আইন দরকার, ডাক্তার দরকার। সেই জন্য পুলিশ বিইং দ্য ফ্রন্ট রানার, রাষ্ট্র পুলিশিং ব্যবস্থা সৃষ্টি করেছিল জনগণের স্বার্থে কাজ করার জন্য, দেশের সাথে কাজ করার জন্য। সেই জায়গাটায় দুর্বৃত্তায়িত রাজনীতি পুলিশকে তাদের দলের স্বার্থে ব্যবহার করতে যায়, ব্যক্তির স্বার্থে ব্যবহার করে টাকা বানাবার মেশিন বানায় ফেলাইছে। কোনো ওসি, কোনো এসপি এখন পর্যন্ত আমার জানা মতে ঘুষ দিয়ে পোস্টিং নিতে চায়, এবং যে ঘুষটা নেয় ঘুষের একটা অংশ কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ দেয়। সেই জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারে আবার ওই পলিটিক্যাল সিস্টেম, শুধু পুলিশ এটা পারবে না। সেই জায়গাটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অতএব আমরা নির্বাচন সরকার চাই, কিন্তু যে সুযোগটা সামনে আসছে এত অল্প সময় তো কোনো রিফর্ম সম্ভব না। আবার এই রিফর্ম যে নির্বাচিত সরকার আবার এইটাকে যে কমপ্লাই করবে তারও তো কোনো গ্যারান্টি নাই। সেই ক্ষেত্রে আপনার দলের পক্ষ থেকে তো সংস্কার প্রস্তাব, মানে কর্মসূচি দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, যেটি রাষ্ট্র মেরামতের প্রস্তাব বলা হচ্ছে, সেগুলো দেওয়া হচ্ছে। সেগুলো কি আপনার কাছে মনে হয় না যে যথেষ্ট, বা সেগুলো কি এখানে আরো ডেভেলপমেন্টের সুযোগ আছে? আরো এটা একটা সমালোচনা আছে যে এই 31 দফা এইটা 5ই আগস্টের আগের ফর্মুলেটেড, 5ই আগস্টের পরে জিনিসগুলো অ্যাড্রেস করা হয় নাই। আমার আশাবাদ যে বিএনপি
তার 2001 থেকে 6-এর শাসনামল থেকে, আওয়ামী লীগের 2009 থেকে 24-এর শাসনামল থেকে এবং 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে তারা মোটিভেট হবে। রিমেম্বার যে ব্রিটেনে কখনো কোনো রেভলিউশন হয় নাই। রেভলিউশন এই কারণে হয় নাই যে তারা সবসময় পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করেছে, জন আকাঙ্ক্ষাকে ধারণ করেছে। আর কমিউনিজম যেখান থেকে উৎপত্তি হয়েছে রাশিয়া, কমিউনিজম সেইখানে শেষ হয়ে গেছে। চায়না এবং কিউবাতে এখনও বহাল আছে, কারণ তারা পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে পারে। এবং সৌদি আরবে এখন পর্যন্ত কোনো উদ্বুদ্ধ হয় নাই। তারা অন্তত ন্যায্যতা, এক ধরনের ন্যায্যতা, যে রাত 3টের সময় যদি কোনো মেয়ে এক ভরি সোনা নিয়ে রাস্তায় হাঁটে তাকে কেউ টাচ করতে পারবে না। দরজা খুলে রেখে যদি কেউ ঘুমায় ওইখানে কোনো চোর ডাকাত যাবে না। শাসন ব্যবস্থা যদি ওই লেভেলে থাকে তখন কিন্তু গণ উদ্বুত্তন হয় না। সেই জন্য সব কিছু নির্ভর করবে এই পলিটিক্যাল প্রসেসের উপর। এই জন্য আমার আশাবাদ যে বিএনপি চরিত্রবান মানুষকে সামনে আনবে, ভালো মানুষকে সামনে আনবে, দক্ষ যোগ্য মানুষকে সামনে আনবে এবং যারা অপরাধ করেছে, যাদের করাপশন স্টিগমা আছে তাদেরকে দূরে সরাই দেবে। সবাইকে দরকার এই ধারণা থেকে সরে আসতে হবে। আর বিএনপিকে আরেকটা কাজ করতে হবে যে ইন্ডিয়ান যারা বিএনপির এক অংশ যারা মনে করে যে ইন্ডিয়ান সাহায্যে তাদেরকে ক্ষমতায় আসতে হবে, সেই তাদেরকে বাদ দিতে হবে। জনগণের সাহায্যে, জনগণের উপর ভিত্তি করে তাদের ক্ষমতা আসতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা জনাব খান সাঈদ হাসানের কাছে যাব। জনাব খান সাঈদ হাসান, নির্বাচন প্রসঙ্গে আপনার বক্তব্য শুনবো। এই যে জনপ্রতিনিধিত্বশীল সরকারের কথা বলছি, নির্বাচন অনুষ্ঠানের কথা বলছি, সেখানে তো নানা রকম সংস্কার প্রশ্ন এসেছে। কবে নির্বাচন হবে, কত তাড়াতাড়ি নির্বাচন হওয়া দরকার, কিংবা নির্বাচন কখন, কেউ বলছে বিলম্বে হওয়া বাঞ্ছনীয়। এইসব বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনবো। আমি আসলে খুব মানে এর মধ্যে দিয়ে কথা বলতে চাই, লজিক্যালি কথা বলতে চাই, জি চেষ্টা করি। আর তো আমরা তো এতক্ষণ জানি যেগুলো জিনিস নিয়ে আলোচনা করছি বা আমরা সাধারণত করি, এগুলো সব কিন্তু সিমটম, আসল রোগ কিন্তু না। এগুলো রোগ নিয়ে, রোগের সমস্যাটা হলো ওইটাই। মূল রোগটা, আপনার যদি শরীরে ইনফেকশন হয় দেখবেন জ্বর হবে। আপনার যদি কোনো কারণে জ্বর যেমন একটা সিমটম, ওটা রোগ না। তো এরকমই তো এগুলো, ওই যেটা বললাম যে এগুলো সংস্কার ঠিক করা সম্ভব আমাদের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে। তো ওই যে পানি, যেটা আমি আবারও বলছি যে পানি উপর থেকে নিচের দিকে চললে যদি উপর থেকে নিচে আসতে তাড়াতাড়ি হতো, আমি যখন পাম্প দিয়ে নিচ থেকে উপর উঠাতে যাবো তখন একটু সময় লাগবে। এটা একটা। আর নির্বাচনের কথা যেটা বলছেন, এটা আমি যেটা বলতে চাই যে ইফ উই বিলিভ ইন ডেমোক্রেসি, আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে তো আপনাকে গণতন্ত্র বলতে আমাদের দেশের কথাটা কি, যে আপনি এই দেশের জনগণ যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইবে সেটাই তো আমাদের গণতন্ত্র বলবো, নাকি? এটা তো আমাদের এখন সাউথ কোরিয়া বা রাশিয়া চাই না, তো হয় নাই। তাহলে এই দেশের জনগণের হাতে ঠিক করতে দেওয়া উচিত যে তারা কি, এটা কি তালেবানি রাষ্ট্র চায়? যদি আমাদের দেশের মেজরিটি লোক যদি বলে যে আমাদের রাষ্ট্র তালেবানি রাষ্ট্র হইতে হবে, আমাদের মানতে হবে যদি ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি। আজ বলে না আমরা তালেবানি না, আমরা একদম সুইডেনের মতো বা ওয়েস্টার্নের মতো একদম ফ্রি সোসাইটিতে চলে যাবো, ফ্রি ইকোনমিতে চলে যাবো, তাই মানতে হবে। যদি বলে না আমরা চীন রাশিয়ার মতো রেস্ট্রিক্টেড ইকোনমি বা রেস্ট্রিক্টেড সোসাইটিতে আমরা থাকবো। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আমাদের দেশের জনগণ যেটা পছন্দ করবে আমাদেরকে সেটাই মেনে নিতে হবে। তো এখন এই দেশের জনগণ গত 17 বছর সেটা করতে পারেনি, অর্থাৎ তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি। এখন আমার মনে হয় সংস্কারটা বিশাল জিনিস। আর আমাদের যে সমস্ত সংস্কারের কথা যেগুলো সংস্কার হাতে নিচ্ছে, এগুলা আপনার এইটা 2, 4, 6 মাস, 1 বছর, 5 বছর এর হবে না। তো এটা কন্টিনিউয়াস প্রসেস এবং লং প্রসেস। এখন যে সংস্কারটা করতে হবে, যে দেশের জনগণ যে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, সেইটা যাতে করে তারা তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই লক্ষ্যে যত সংস্কার আছে সেটা করতে হবে। এখন আপনারা বিচার বিভাগ সংস্কার করতে যাবেন, পুলিশ সংস্কার করতে যাবেন, ইজ ইট পসিবল এই 2, 3, 4, 6 মাসের মধ্যে করা সম্ভব? অসম্ভব। এটা করতে হলে একজন, আর তারপর বললাম যে আপনার কোনো কমিশন দেখেন কোনো কাজ করছে বা কোনো কমিশন কি কনফিডেন্স পাচ্ছে, তার কারণ জানে আমরা 111-এর সময় পুলিশ সুপারিশ সংস্কারের একটা আমরা সুপারিশ করেছিলাম। ওটা গভর্নমেন্ট জনপ্রতিনিধি মানে লিগ্যাল গভর্নমেন্ট আসার পরে ওটাকে পাত্তাই দেয় না, ওটা রয়ে গেছে এখন আর্কাইভে। তো এখন আমি আপনাকে এটা বলতে পারি, এই সরকার যত রকমের সংস্কারের কমিশনের সুপারিশ দেয়, একটাও কাজে আসবে না যদি না তারপর আপনি পরবর্তী সরকার, জনপ্রতিনিধি সরকার যদি সেটাকে এন্ডোর্স না করে। তো সেই জন্য আমি কমিশনও করা হচ্ছে, যদি ঐক্যমত্য কমিশন করা হচ্ছে, সেখানে তো স্বীকার করা হবে। সেখানে রাজনৈতিক দলগুলো তো বলবে তারা কোন কোন সংস্কার করবে না ভবিষ্যতে ক্ষমতায় গেলে। আমি বিএনপির জানি, আমাদের বিএনপি থেকে যে 31 দফা দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু প্রত্যেকটা কিছুর রূপরেখা আছে যে কি কি তারা সংস্কার করবে বা কত করবে না, একদম এভরিথিং ইজ ক্লিয়ার আছে, একদম সুস্পষ্টভাবে লিখে দিয়েছে, মানে বলা হয়েছে, এবং সেটা আমরা করা হচ্ছে, মানে সবাইকে জানানো হচ্ছে। আমি যেটা বলবো, সংস্কার একটা সেক্টরে সব সংস্কার করে
তাড়াতাড়ি করে নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত, যে যাতে করে সেই নির্বাচন জনগণ যেন তাদের ইচ্ছা মতো সুষ্ঠুভাবে ভোটটা দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। আমি আবারও বলছি যে আপনি যান আফগানিস্তানের পিপল আর নট আনহ্যাপি, এবং আপনি যদি ইয়ের সূচক দেখেন, আপনি কি বলে, যদি আপনাদের অর্থনৈতিক সূচক দেখেন, তারা খুব লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তার মানে আফগানিস্তান পিপল আর হ্যাপি উইথ দ্য তালেবানি সিস্টেম। আপনি এবার যদি রাশিয়াতে, আপনি যদি চায়নাতে, কি বলে, আমেরিকাতে যান বা ওয়েস্টার্ন কান্ট্রিতে যান, দে আর হ্যাপি, দে আর তাদের ওন সিস্টেমে। So it is the people of the government, they should decide whether they will be they should be continuing in Taliban system or Western system. তা আপনি সেই জনগণকে আপনি যাতে করে তারা তাদের পছন্দ মতো সিস্টেমটাকে বেছে নিতে পারে, আপনি সেই কাজের লক্ষ্যে যেটা সংস্কার করেন। আর আপনি যদি মনে করেন যে আমরা 18 জন মানুষ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এখন আছি, 18 কোটি মানুষের সাথে আমরা যেটা বুঝি সেটাই ভালো বুঝবো, 18 কোটি মানুষকে আমরা পাত্তা দিচ্ছি না বা তাদের মতামতকে আমরা প্রাধান্য দিচ্ছি না, আমাদের 18 জন বিশেষজ্ঞদেরকেই আমরা সর্বোচ্চ মনে করতেছি, তো তাহলে পরে তো ভেরি সরি টু সে যে আপনার পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে, এবং এখন করছেনও। আপনি বলেন এই 7 মাসের মধ্যে 8 মাস চলতেছে, একটা সিগনিফিকেন্ট পরিবর্তন করতে পারছি? Whereas এই আমাদের যদি এক্সপেরিয়েন্স যেটা বলে 91 থেকে শুরু করে 2007 পর্যন্ত, 8-এর কথা, 111-এর কথা বাদ দেন, 3 মাসের বেশি কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট রিফর্ম করতে সময় নিয়েছে? সে তুলনায় তো আমাদের বর্তমান গভর্নমেন্ট বা আমাদের বর্তমান সরকার প্রধান অনেক বেশি ইফিশিয়েন্ট, অনেক বেশি স্কিলড, অনেক বেশি ইন্টারন্যাশনালি রিকগনাইজড। তো ওনার কেন 8 মাস লাগলো? এখন পর্যন্ত রূপরেখা দিতে পারতেছেন না ওনার গভর্নমেন্ট। তার মানে হলো গভর্নমেন্ট ইজ নট ফাংশন প্রপারলি। যার ইম্প্যাক্টটা পড়তেছে আপনার ল অ্যান্ড অর্ডারের উপরে। শুধু আপনি একটা বলেন তো, এমন একটা মানে মেশিনারিজ বলেন বাংলাদেশে এখন যেটা প্রপারলি ফাংশন করতেছে। তো সেই জন্য আমি বলি যে আমার পরামর্শ হলো নির্বাচন সম্পর্কে যে হ্যাঁ, সংস্কার অবশ্যই করতে হবে। সেই সংস্কারটা ওয়ান অ্যান্ড অনলি সংস্কার, যে যাতে করে দেশের জনগণ তাদের পছন্দ মতো মানুষকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বটা দিতে পারে। এই লক্ষ্যে যা যা সংস্কার করা দরকার করেন, আল্লাহর হস্তে, অন্যগুলো বাদ দেন। পারবেন না আপনারা এটা করতে? ইট উইল টেক লং টাইম। জি, অসংখ্য ধন্যবাদ। জনাব আবু আলম শহীদ খান শুনছিলেন দুজনের বক্তব্য নির্বাচন সম্পর্কে। আপনার মূল্যায়ন শুনবো। এরই মধ্যে কথা এসেছে এমনি তো নানা সময় স্থানীয় সরকারের নির্বাচন, না জাতীয় নির্বাচন, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, এগুলো তো নানান বিষয় এসেছে। পাশাপাশি এখন আবার বিচারের প্রসঙ্গটিও আসছে যে বিচারের মুখোমুখি করতে হবে, বিচার প্রক্রিয়া শেষ করার আগে নির্বাচন মুখে আনা যাবে না, এরকম কথাবার্তাও আসছে। সার্বিকভাবে অনেক নানান প্রশ্ন, নানান জটিলতা, নানান মত। এটা গণতন্ত্র, অনেকের মতামত থাকবে। তো আমরা যদি মোদ্দা কথা যাই যে আমাদের সবচেয়ে ভালো বিকল্প কি, আমরা যদি আগের শাসন ব্যবস্থাকে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বলি, তাহলে ফ্যাসিবাদের অপোজিটে কি আছে? ওটা হলো গণতন্ত্র। এবং সেই গণতন্ত্র কিভাবে আমরা দেখব? একমাত্র গণতন্ত্রের এখন বিকল্প হচ্ছে একটা ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। সো ওইটা একটা স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে আমরা থাকি। এখন নির্বাচনটা করার আগে বা পরে কী কী সংস্কার করতে হবে, এটা নিয়ে আলোচনা হতেই পারে। এবং আমাদের দেশে আপনি দেখেন, আমাদের নির্বাচন কমিশন, আমাদের নির্বাচনী আইন, আমাদের সংবিধান বা আমাদের যে 3000-এর বেশি আইন আছে, খুব খুঁজে টুজে কয়েকটা কালো কানুন বের করা যাবে। অধিকাংশ আইন কিন্তু জনগণের কল্যাণের জন্য তৈরি হয়েছে, আইনের প্রয়োগ নেই, সেটা একটা বড় সমস্যা। রাজনৈতিক দলের ব্যাপারে যেটা সারার সাহেব বললেন যে আপনার দুর্বৃত্তায়িত, গণতন্ত্র নেই, গণতন্ত্রহীনতা, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এটা তো আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি। আপনার ওই 31 দফার মধ্যে কিছু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটু আলোকপাত আছে, 2বারের বেশি প্রধানমন্ত্রী, তো ওইখানে হয়তো আরও বেশি কিছু হতে পারে। তা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা করতে পারি, কিন্তু রাজনৈতিক দলগুলোর সংস্কার তো রাজনৈতিক দলগুলোকে নিজেদেরকে করতে হবে, সেটা তো জনগণ তাদের উপর চাপিয়ে দিতে পারবে না। হ্যাঁ, জনগণ মাঝে মাঝে এই যে সারা দিয়ে অভ্যুত্থান করে জানান দেয় যে ভাই তোমরা ঠিক মতো চলো না, এই জন্য আমাদের মাঝে মাঝে নামতে হয়, রক্ত দিতে হয়, এবং তারপরে এই সিচুয়েশনটা তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তোমরা ভালো মতো চলো, তাহলে আর এইসব অভ্যুত্থানের দরকার হবে না। সেটা রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন। তা এখন আমাদের দেশের জন্য প্রধান বিকল্প হলো নির্বাচন। এটা ডক্টর ইউনূস যখন প্যারিস থেকে রওনা হয়েছিলেন, অনেক কথার মধ্যে তিনি এটাও বলেছিলেন যে দেশের মানুষ গত 3টা নির্বাচনে লাস্ট 10 বছরে ভোট দিতে পারেনি, এবং মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি একদম
পরিষ্কার বলতে চাই যে ভোটের মাধ্যমে মানুষ যাকে পছন্দ করবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। সেটা জামাতে ইসলাম হলে জামাত ইসলাম, তালেবানি দল হলে ইসলামী দল হলে ইসলামী দল, বিএনপি হলে বিএনপি, যে কোনো দলের কাছে যাদেরকে বা যাদের জোটের কাছে জনগণ ভোট দেবে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। এই দায়িত্ব হস্তান্তরের আগে সংস্কার নিয়ে একটা জিনিস আমাদের একটা ঐক্যমত্য দরকার। আমরা কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা ঐক্যমত্যে এসেছিলাম। আমরা 90-এর গণঅভ্যুত্থানেও কিন্তু তিন জোটের রূপরেখা আমরা অনেকবার আলোচনা করি, কিন্তু রূপরেখাটা ছিল, রূপরেখাটা প্রচার হওয়া উচিত, প্রচার হলে আরও জানতে পারতাম আমরা। এখন যেটা আলোচনা হচ্ছে সেই আলোচনার মধ্যে দিয়ে আমাদের একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে যে আমরা এই সংস্কারগুলো করেও যে ছোট প্যাকেজ বড় প্যাকেজ, মানে মাঝারি প্যাকেজ নাই, আমি একটা মাঝারি প্যাকেজ খুঁজতে চেষ্টা করছিলাম যে ডিসেম্বর মার্চ জুলাই তাহলে একটা প্যাকেজ থাকতে পারতো। আর যেই প্যাকেজই থাকবো সেই প্যাকেজগুলোর ব্যাপারে আমাদের একটা ঐক্যমত্য হতে হবে। কি কি আমরা এখন করতে পারবো, করে নির্বাচনে যেতে পারবো, আর কি কি জাতির নির্বাচিত সরকার এসে এবং অনেক দিন ধরে করতে হবে। এই সংস্কারের বিষয়টা কিন্তু 1000 বছরের পুরনো এবং আমরা তো থাকবো না, আরও 1000 বছর ধরে চলতে থাকবে। সুতরাং সংস্কার নিয়ে আলোচনা হওয়া ভালো, সংস্কার নিয়ে ঐক্যমত্য হওয়া ভালো, সংস্কার নিয়ে একটা ঘোষণাও থাকতে হবে। সেই ঘোষণাটা জুলাই ঘোষণা হবে নাকি অক্টোবর মাসে যখন সাইন করবেন অক্টোবর ঘোষণা হবে নাকি ডিসেম্বর ঘোষণা হবে, এটা আমি এখনো জানি না। বাট ঘোষণার জুলাই চার্টার মানে কেউ কেউ বলেন জুলাই চার্টার তো নাই, আসলে এইসব জিনিস নিয়ে ক্লিয়ার থাকতে হবে। সেকেন্ড রিপাবলিক আসলে নাই। আপনি করতে চান ভালো কথা করেন, আপনি তো জনগণের কাছে যান। জনগণের যেটা জনগণ যদি তালেবানি রাষ্ট্র চায় ওয়েল অ্যান্ড গুড, জনগণ যদি সৌদি রাজতন্ত্র চায় ওয়েল অ্যান্ড গুড, জনগণ যদি গণতন্ত্র চায় ওয়েল অ্যান্ড গুড। তাহলে জনগণের কাছে যান এবং জনগণের কাছে যে আপনাদের প্রোগ্রাম, যে নতুন পার্টি পুরান পার্টি ছোট পার্টি বড় পার্টি যে পার্টি হোক, তাদের জনগণের কাছে তারা যাক, জনগণ তাদেরকে তাদের বক্তব্য শুনুক, জনগণ ভোট দেবে। 6 মাসের মধ্যে যাওয়া তো তাদের পক্ষে সম্ভব না এত কম সময়ে। আপনি 6 মাস পরে, মানে আপনি 6 মাস এখন শুরু করছেন, আপনি অপেক্ষা করেন না। বিএনপি তো শুরু করেছিল 1997-এ, তাই না, 1977-এ। তো আপনি শুরু তো আওয়ামী লীগ শুরু করেছিল 1947-এ 48-এ। তো তাই আপনি এই যে শুরু তো আছেই, শুরুতেই তো সব কিছু হবে না, আবার শুরুতেই অনেক কিছু ঘটতে পারে। শ্রীলঙ্কায় তো নতুন পার্টি ক্ষমতায় আসছে, এটা হবে না এরকম না, এরকম আমি নিরাশ নই, তাদেরকে আশাহত করতে চাই না। বাট আপনি শুরু করেছেন, আপনি আপনার মতামত আপনার বক্তব্য যদি গ্রহণযোগ্য হয় জনগণের কাছে নিশ্চয়ই হবে। এবং আপনি শুরু করেছেন ভালো কথা, আপনি করেন না, ক্লান্ত হয়েন না, আপনি অপেক্ষা করতে পারেন। আপনি ট্রেনে উঠছেন, ট্রেন চলতে দেন। তো এইভাবে যদি আমরা প্রশ্নবোধক চিহ্ন যত কম আসে, অবকোর্স প্রশ্নবোধক চিহ্ন কম আসতে হবে। কারণ হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে তো একটা প্রশ্নবোধক চিহ্ন অলরেডি এসছে। কালকে তো একটি দলের সেক্রেটারি বক্তৃতা করছেন না, কারো পদত্যাগ চেয়েছেন এবং বলেছেন যে এই সরকার নিরপেক্ষ সরকার না, কারণ তারা একটি দলকে সমর্থন করছে এবং তার কিছু কিছু চিহ্ন বা তার কিছু কিছু মাজেদা দেখা যাচ্ছে। তো সেই সব জায়গায় আমাদের ডক্টর ইউনূসের প্রতি তো আমাদের একটা আস্থা বিশ্বাস আছে এবং ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একটা মানুষ এবং গ্রহণযোগ্য মানুষ সারা পৃথিবীর কাছে। সুতরাং তার কাছে তিনি নিশ্চয়ই এটা বিবেচনা করবেন যে তার সরকার কিভাবে কাজ করলে বিতর্কিত হবেন না। তার সরকার ফখরুদ্দিন সরকারের মতো বিদায় নেবে এটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। এবং সংস্কার কোনো আতঙ্ক হবে না, সংস্কার কোনো নেতিবাচক পর্যায়ে না যাবে, সেটি আমাদের প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।